আশার কথায় একটু ভুল আছে। ওর মতো সাহসের ভান ধরে থাকা মানুষ আরো একজন আছে, আর সে হচ্ছে ওরই ব্যক্তিগত স্বামী। সেসব নিয়ে ভাবা বাদ দিয়ে আয়শা ভ্রু কুঁচকে বলে, সাহসের হিসাব বাদ, আগে বলুন আপনারা দুজন কবরস্থানে এত রাতে কি করছিলেন? বারিশ আর ওসমান চৌকিতে একে অপরের দিকে তাকালো। ওরা দুজন আমতা আমতা করতে লাগলো। আয়শা তাড়া দিয়ে বলল। উত্তর কেন দিচ্ছেন না? বারিশ ইতস্তত গলায় বলল, আসলে তেমন কিছু না, আমরা এমনিতেই ঘুরতে গিয়েছিলাম। এমনিতেই? বিশ্বাস হচ্ছে না তো আমার। বারিশ গলা খাকারি দিয়ে বলে। বিশ্বাস না হওয়ার কি আছে, তাই না ওসমান? ওসমান চুপচাপ বসেছিল। বারিশের কথা কানে যেতে ও থতমত গলায় বলে, হ্যাঁ হ্যাঁ, তাই আর কি। বাড়িতে গরম লাগছিল তাই ওখানে গিয়েছিলাম। কবরস্থানে সবসময় ঠান্ডা বাতাস থাকে, সেটা তো জানাই আছে তোর। আয়শার পাশাপাশি এবার তিশার ওর ভ্রু কুঁচকে গেল। ওরা দুজন ঘাবড়ে যাওয়ার বারিশ আর ওসমানের দিকে চোখ সরু করে তাকালো। তা দেখে ওরা দুজনেই মুখ লুকানোর চেষ্টা করতে লাগলো। আয়শা আর তিশা একে অপরের দিকে এক পলক তাকালো, তারপর একসাথে একযোগে আপনারা বলতে দুজন লাগলো, স্পষ্টত মিথ্যে কথা বলছেন। কি জন্য গিয়েছিলেন বলুন? আমাদের ধোকা দিচ্ছেন না তো? বারিশ আর ওসমান একে অপরের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেললো। তা দেখে আয়শা ব্যস্ত গলায় বলতে লাগলো, তার মানে আমাদের সন্দেহই ঠিক? আপনি আমাকে ধোকা দিচ্ছেন বারিশ? অন্যদিকে তিশা মিনমিনে গলায় বলতে লাগলো। তার মানে বর্ষাপু ব্যথিত আপনার আরো ক্রাশ আছে? ওসমান আর বারিশ কণ্ঠ খানিকটা কঠিন করে বলে। ধুর না। তাহলে কি? বারিশ আর ওসমান চোখে চোখে কিছু বলল। তারপর ওরা দুজনে এক এক করে আজিমার মারিয়ার সমস্ত ঘটনা বলতে লাগলো। তবে নিজেদের প্ল্যানের বিষয় কিচ্ছু বললো না। সব শুনে আয়েশা আর তিশা হতভম্ব হয়ে গেল। ওরা একযোগে বলে উঠে। আমাদের তো কিছুই বলেননি। বারিশ বলতে লাগলো। বলার হয়তো সুযোগ পাইনি, আবার বলার মতো মন মানসিকতা হয়তো ওর নেই। আয়শা খ্যাপাটে গলায় বলতে লাগলো। মারিয়ার বাপ দেখছি খুবই ডায়না। আমি ওনাকে দেখে ভালো ভেবেছিলাম। ওবায়দুল কাদেরের মতো কি সুন্দর থেমে থেমে কথা বলতো। তিশা ওর কথা টেনে নিয়ে বলে। এখন ওনার মধ্যেই কুটনামো শুরু করে দিয়েছেন আঙ্কেল। ওসমান শান্ত গলায় বলে। টেনশন করার দরকার নেই, আমরা কিছু একটা করব। আয়শা বলতে লাগলো। কি করবে তোমরা? কি এমন কুটিল পরিকল্পনা করছো যেটার জন্য কবরস্থানে যেতে হয়েছিল? সেটা তোর স্বামীকে জিজ্ঞেস কর। এত জায়গা থাকতে কবরস্থানে কেন নিয়ে গিয়েছিল ও আমাকে? সকলে চৌকিতে বারিশের দিকে তাকায়। তা দেখে বারিশ প্রথম দফায় ভ্রু কুঁচকে ফেলে। অতঃপর গলা খাকারি দিয়ে বলে। ওখানে অনেক ঠান্ডা বাতাস, ভালোই লাগে। তাছাড়া আমার একটা প্রেমিকা আছে ওখানে। আয়শা তাতে দাঁত চেপে বলল। মরা লাশের সাথে যে প্রেম করেন সেটা জানতাম না তো। গাধার সাথে যদি করতে পারি, তাহলে লাশের সাথে প্রেম করা কি এমন ব্যাপার? আমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে মামুনি। ওনারা আজ আমার সাথে দেখা করতে আসবেন। মোহাম্মদ আলীর উচ্ছ্বসিত গলায় বলা কথার বিপরীতে মারিয়া একদম নিশ্চুপ থাকলো। ওরা সবাই ডাইনিং টেবিলের খাবার খেতে বসেছে। মারিয়া অবশ্য খাচ্ছে না বললেই চলে। মোহাম্মদ আলীর কথাটা শোনার পর ওর খাওয়া আর বন্ধ হয়ে গেল। মেয়ের থেকে জবাব না পেয়ে উনি পুনরায় বলতে লাগলো। ছেলে উচ্চশিক্ষিত, ভদ্র। ছেলের বাবা অনেক বড় ব্যবসা। মারিয়া এবার নিশ্চুপ। ও মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আগের মারিয়া এত চুপ করে থাকার মানুষই ছিল না। সবসময় হাসি ঠাট্টা করতো, আর অথচ এখন নিশ্চুপ। সারাদিন রুমের দরজা বন্ধ করে বসে থাকে। মেয়ের অবস্থা মোহাম্মদ আলীর চোখ এড়ালো না। তবুও উনি না দেখার ভান করে থাকেন। মেয়ের ভালোর জন্য উনি এসব করেছেন। মেয়ের থেকে নজর সরিয়ে উনি খেতে খেতেই বললেন। তোমার কোনো আপত্তি নেই তো মামুনি? মারিয়া তৎক্ষণাৎ বসা থেকে উঠল এবং উদাস গলায় ছোট্ট করে বলল। তোমার যা ইচ্ছে। কথাটা বলে ও নিজের রুমের দিকে চলে গেল। ওর মা মেরিনা খাতুন বলতে লাগলেন। সম্পূর্ণ খাবার খেয়ে যাও। মারিয়া কোনো জবাব না দিয়ে চলে গেল। মেরিনা খাতুন হতাশ মুখে মেয়ের গমন পথ থেকে চোখ সরায়। অতঃপর স্বামীর দিকে কটমট দৃষ্টিতে তাকায়। মোহাম্মদ আলী শান্ত গলায় বলতে লাগলো। ওর ভালোর জন্যই এসব করছি। বড় আর উন্নত একটা কার এসে অফিসের সামনে দাঁড়ালো। ড্রাইভার কার থেকে তুফানের গতিতে নেমে পেছনের দরজাটা খুলে দিলেন। তারপর চটজলদি রেড কার্পেট বিছিয়ে দেন। কয়েক মিনিট পর একটা পা সেই রেড কার্পেটের উপর রাখা হলো। একটু পর দ্বিতীয় পাও ফেলা হলো। একসময় পুরো একজন মানুষই বেরিয়ে আসে। সাদা শার্টের উপর কালো স্যুট পরা, চোখে সানগ্লাস দেওয়া অত্যন্ত সুদর্শন এক যুবক বেরিয়ে আসে। সেই যুবক একটু হাসে। ফকফকা দাঁত বেরিয়ে আসলো সাথে সাথে। সেই দাঁতে এসে সূর্যের আলো পড়ে আলোক রশ্মি বিচ্ছুরিত হলো। সেই যুবকের পরপর এক বুড়ো দামড়া বেরিয়ে আসে। বুড়োর মুখ ভর্তি সাদা দাড়ি, পরনেও সাদা স্যুট আর সাদা প্যান্ট, হাতে দামি ঘড়ি। সেই বুড়ো দামড়াও দাঁত বের করে হাসে, তবে ওনার একটা দাঁত স্বর্ণের তৈরি বলেই মনে হচ্ছে। সেখানে এলেও সূর্যের আলো পড়ে প্রতিফলিত হলো।
অফিসের সামনে উপস্থিত সকলে হা হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে। ওনারা দুজনেই মুখে হাসি অব্যাহত রেখে ভাব নিয়ে হাঁটতে শুরু করে। খুবই ক্লাসি এক সিন চলছে, দেখেই মনে হচ্ছে কোনো হলিউড অ্যাক্টর ফ্যাশন শো করছে। কিন্তু অফিসে প্রবেশ করার আগেই সে বুড়ো দামড়া রেড কার্পেটে পা পিছলে মুখ থুবড়ে পড়ে গেল। বারিশ থেমে গেল, তবে ওর দাঁত বের করা হাসি থামলো না। ও হাসি অব্যাহত রেখে ঢং করে বলতে লাগলো, ও মাই ডিয়ার ড্যাডি, ইউ কিভাবে পড়ে যেতে পারলে? উই আর সো রিচ পিপলস, ইউ নো। রিচ মানুষরা এইভাবে উল্টে পড়ে যায় না, মাই ডিয়ার ড্যাডি। ওসমান দাঁতে দাঁত চেপে বলল। আমার বোনকে আজ থেকে ফুপু বলে ডাকবি। অফিসের গেস্ট রুমে বসে আছে ছদ্মবেশী বারিশ আর ওসমান। মোহাম্মদ আলীর গুরুত্বপূর্ণ মিটিং চলছে, তাই উনি তৎক্ষণাৎ আসতে পারলো না। বারিশ আর চোখে ওসমানের দিকে তাকিয়ে বলতে লাগলো। ড্যাডি, মুখটা এত গোমরা করে রেখেছো কেন? ওসমান চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো। আমাকে রাগানোর চেষ্টা করবি না বারিশ। বারিশ চৌকিতে নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে ব্যঙ্গ করে বলল। আরে বেটা, ক্যারেক্টারের মধ্যে থাক। তোকে ড্যাডি বানানোর কোনো শখ নেই আমার। আর হ্যাঁ, বউকে যদি আর একবার হিসেবের মধ্যে টানিস, তাহলে তোর গার্ডেনে ছেড়ে দেবো। ওসমান ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়, কিচ্ছু বলে না। কিছুক্ষণ পরই ওর চোখ মুখ বিকৃত করে বলতে লাগলো। শালা এসব কি উইক পরিয়ে দিয়েছিস? আমার গাল মাথা সব চুলকাচ্ছে। খবরদার চুলকাবি না। নকলদারি আর নকল চুল খুলে আসলে আমাদের সোজা আদর যত্ন করে পুলিশ স্টেশনে রেখে আসা হবে। হ্যাঁ হ্যাঁ জানি, নিজে বাপ হলেই তো পারতি। বারিশ ভাব নিয়ে বলল। আমি তোর বোনের বাচ্চার বাপ ছাড়া আর কারো বাপ হতে চাই না। তোর লজ্জা শরম নেই? আমি ওর বড় ভাই, এটা ভুলে যাবি না একদম। বলার চান্স আছে নাকি? তুই আমার একমাত্র শালা। সমস্যা নেই, তোকে দ্রুত মামা বানিয়ে দেব। বারিশ। বারিশ কোনো প্রতিক্রিয়াই দেখালো না। ও চুপচাপ সামনে রাখা ফলমূলের ঝুড়ি থেকে আঙ্গুর খেতে লাগলো। ওসমান কঠিন দৃষ্টিতে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নেয়। ও ক্লান্ত হয়ে পড়েছে, তাই সোফার মধ্যে হেলান দিয়ে বসে থাকলো। ঠিক এই সময় মোহাম্মদ আলী দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলেন। ওসমান হঠাৎ ওনার আগমনে হকচকিয়ে গেল, ফলে তাল সামলাতে না পেরে সোফা থেকে নিচে পড়ে গেল। বারিশ আহাম্মক হয়ে ওর দিকে তাকায়। একটু পরও তৎক্ষণাৎ ওসমানকে গিয়ে তুলতে তুলতে বলে। সরি আপনাদেরকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। ও মাই ডিয়ার ড্যাডি, এসব কি করছো তুমি? উই আর রিচ পিপলস, ডোন্ট ইউ নো? ওসমানকে উঠিয়ে বসিয়ে বারিশের কানে দাঁত দাঁত চেপে বলতে লাগলো। আরেকবার উল্টে বললে তোকে পাশের বৃদ্ধাশ্রমে রেখে যাব, বলে দিলাম। মোহাম্মদ আলী চিন্তিত গলায় বললেন। ঠিক আছেন তো? বারিশ 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে বলল। নো প্রবলেম, নো প্রবলেম। আসলে আমার ড্যাডির একটু এজ হয়ে গেছে তো, তাই বেশিক্ষণ ওয়েট করে বসে থাকতে পারে না। মোহাম্মদ আলী দুঃখিত গলায় বলতে লাগলো। আই এম রিয়েলি ভেরি সরি, আসলে মিটিংয়ের জন্য আপনাদের অপেক্ষা করতে হলো। বারিশ পায়ের উপর পা তুলে অত্যন্ত ভাব নিয়ে বসে বলতে লাগলো। নো এক্সকিউজ। আপনি জানেন আমরা কতটা রিচ পরিবার থেকে বিলং করি। আপনি আমাদের আধা ঘন্টা ওয়েস্ট করিয়ে দিলেন। এই আধা ঘন্টায় আমরা কয় কোটি টাকা ডিল করতে পারতাম। আপনার জন্য সব বিসর্জন দিলাম, আর আপনি সামান্য মিটিং ক্যান্সেল করতে পারলেন না। ওসমান বিড়বিড় করে বল। আগামী 2 বছরেও 1 কোটি টাকার ডিল করতে পারবি কিনা সন্দেহ। দারুণ চাপাবাজ। মোহাম্মদ আলী কণ্ঠটা নরম করে বলেন। প্লিজ তুমি মাইন্ড করো না বাবা, মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বারিশ ব্যঙ্গ করে বলল। এই জন্যই ড্যাডিকে বলেছিলাম একটু রিচ পরিবারের মেয়েকে দেখতে, কিন্তু আপনার মতো মিডল ক্লাসের কাছে নিয়ে আসলো। আপনাদের কাছে এইসব ছোটখাটো মিটিং খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। মোহাম্মদ আলী কিছুটা সংকুচিত হয়ে গেলেন। বারিশ ইশারায় ওসমানকে কিছু বলে, তা দেখে ওসমান গলা খাকারি দিয়ে বলে। আপনি কি শুধু মেয়ে বিয়ে দেওয়ার কথাই ভাবছেন? নিজের মেয়ে জামাইকে কিছু দেবেন না? মোহাম্মদ আলী ব্যস্ত গলায় বলল। আমার একটাই মেয়ে, আমার সব কিছুই তো আমার মেয়েরই পাবে। আপনার মেয়ের পাওয়া মানে সেসব আমার ছেলেরই হবে। বারিশ ওসমানের কথা টেনে নিয়ে বলল। এসব সম্পত্তি খুব একটা প্রভাব ফেলবে না। আপনার সমস্ত সম্পত্তি আমার পুরো সম্পত্তি 5 ভাগের 1 ভাগেরও সমান না। মোহাম্মদ আলী নিশ্চুপ। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর উনি বলতে লাগলেন। আমার মেয়ে খুশি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার মতো একটা ছেলেই পারে আমার মেয়েটাকে সুখী রাখতে। বারিশ বলতে লাগলো। নো ডাউট, বাট আমাদের মতো রিচ পিপলস এর সাথে আপনার মেয়ে ঠিকঠাক মানিয়ে নিতে পারবে তো? অবশ্যই পারবে। পারলেই ভালো। আমার ফ্রেন্ড সার্কেল অনেক রিচ, ওরা সকলেই আমার ওয়াইফকে দেখার জন্য উদ্গ্রীব। আধুনিক পোশাক ছাড়া কোথাও অ্যালাউ করা হয় না কাউকে। মোহাম্মদ আলী ভ্রু কুঁচকে ফেললেন, তবে কিচ্ছু বললেন না।
তা দেখে বারিশ বাঁকা হেসে বলতে লাগলেন, আপনার মেয়ে আবার ব্যাক ডেটেড নয় তো? ওসব বড় বড় পোশাক কিন্তু আমি মোটেও লাইক করি না। মোহাম্মদ আলী কিছুটা দ্বিধা নিয়ে বললেন। জি না বাবা, তোমার টেনশন করতে হবে না। বারিশ কণ্ঠ খানিকটা কঠিন করে বলে, হাউ ডে ইউ? আমাকে তুমি বলছেন কোন সাহসে? আমাকে আপনি বলে ডাকবেন, ইউ আন্ডারস্ট্যান্ড? মোহাম্মদ আলীর মুখটা কালো হয়ে গেল। এমন সময় স্টাফ কফি নিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলেন। মোহাম্মদ আলী তৎক্ষণাৎ বলেন। জি আসো। স্টাফ কফি ট্রেটা হাতে ভেতরে প্রবেশ করে। ওদিকে ওসমান দাঁড়িয়ে হাত বুলাতে গিয়ে দাড়ি খুলে ফেলেছে। বারিশের নজরে সেটা চলে আসে। ও চৌকিতে মোহাম্মদ আলীর আর স্টাফটার দিকে তাকায়। ওরা দুজন নিজেদের মধ্যেই কথা বলছে। এই সুযোগে বারিশ ইশারায় ওসমানকে দাড়ির কথা বলতে লাগলো, কিন্তু ওসমান ওর কথা বুঝতেই পারছে না। বারবার বলার পরও যখন বুঝতে পারছে না, শেষে বাড়ির শটা আনে ওর গালের দাড়ি উঠিয়ে দিল। এই মুহূর্তে মোহাম্মদ আলী আর স্টাফটা ভ্রু কুঁচকে ওদের দিকে তাকায়। বাড়ির জোরপূর্বক হেসে বলে, আমার ড্যাডির গালে একটা মশা পড়েছিল। আপনার অফিসে প্রচুর মশা। এত পুরো অফিসে আমার এর আগে কোনোদিন আসেনি। মোহাম্মদ আলী তৎক্ষণাৎ মশার স্প্রে নিয়ে আসার জন্য স্টাফটাকে তাগদা দেয়। তবে যাওয়ার আগে কফি দেওয়াটা বেশ জরুরি, তাই স্টাফটা বারিশের দিকে কফিটা বাড়িয়ে দিল। বারিশের হাত থেকে কফির মগটা দূরে ছুঁড়ে ফেলে বলে, সামান্য স্টাফের হাত থেকে কফি নিব আমি? এইভাবে ইনসাল্ট করছেন আমাদেরকে? মোহাম্মদ আলী ভাবা চাকায় পড়ে যান। উনি আমতা আমতা করে বলে, আমি শাট আপ! তাছাড়াও এইসব কফি আমি পান করব? আর ইউ ম্যাড অর সামথিং? আপনি কন্টিনিউয়াসলি আমাদের ইনসাল্ট করছেন। ওর কথা টেনে নিয়ে ওসমান বলতে লাগলেন, ইভেন আমাদের কর্মচারীরাও এমন কফি পান করে না, আর আপনি আমাদেরকে সেই কফি দিয়েছেন? আই অ্যাম সো মাচ ডিপ্রেসড বাই ইউর অ্যাক্টিভিটিস। বারিশ আর চোখে ওর দিকে তাকিয়ে ভিড় করে বলতে লাগলো, এমন কফি জীবনে খেয়েছিস শালা? আজ আমাদের চাপাবাজি লিমিট ক্রস হয়ে যাচ্ছে। ওদিকে মোহাম্মদ আলীর মুখটা গাঢ় অন্ধকারে ছেয়ে গেছে। উনি একদম নিশ্চুপ হয়ে গেছেন, মুখে কোনো কথাই নেই। স্টাফটা কফির মগে ভাঙা টুকরোগুলো তুলে জায়গাটা পরিষ্কার করছে। এক সপ্তাহ হলো আজিম নতুন এক অফিসে জয়েন করেছে। কাজ বেশ ভালোই চলছে। শপিং মলে এসেছে মায়ের জন্য একটা শাড়ি কিনতে। মাঝে মাঝে ও শাড়ি কিনতে আসে, তবে সব সময় দুটো করে কেনে, একটা মায়ের জন্য আর একটা হবু বউয়ের জন্য। অনেকগুলো শাড়ি ইতিমধ্যে জমিয়ে রেখেছেও, কিন্তু মনে হয় না শাড়িগুলো কেউ পাবে, কারণ মারিয়াই তো এখন আর ওর জীবনে নেই। দুটো শাড়ি কেনা শেষে ও শপিং মলের রেস্টুরেন্টে গেল। ওখানে সামান্য খাবার অর্ডার করে চুপচাপ বসে থাকলো আর খাবারগুলো খেতে লাগলো। হঠাৎই 3 তলা থেকে 2য় তলা নজর যেতে ও কাঙ্ক্ষিত একটা মুখ দেখতে পায়। মারিয়া ওখানে দাঁড়িয়ে আছে, ওর হাতে অনেকগুলো শপিং ব্যাগ। আজিম খাওয়া বাদ দিয়ে এক নজরে মারিয়ার দিকে তাকিয়ে থাকলো। অস্পষ্ট স্বরে বলতে লাগলো, কি মিষ্টি একটা চেহারা। মারিয়া এদিক ওদিক তাকাতে তাকাতে হুট করে চোখ দুটো উপরে যেতে আজিমকে দেখতে পায়। ওদের দুজনে চোখাচোখি হয়ে গেল, কেউ কারো থেকে নজর সরিয়ে নিচ্ছে না। এক পর্যায়ে আজিম বসা থেকে উঠে মারিয়ার চক্ষুর আড়ালে চলে গেল। মারিয়া সেদিক থেকে নজর সরিয়ে নিয়ে হতাশার শ্বাস ফেলে। হাতে শপিং ব্যাগগুলোর দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর ও স্পষ্ট হাসে। ভোটকার খাওয়া এখনো কমলো না? বলে, মারিয়ার ঠোঁটের কোণে হাসি। পর মুহূর্তেই হুট করে ওর হাসি বন্ধ হয়ে গেল। এ সময় ওর বাবা মোহাম্মদ আলী এসে বলতে লাগলেন, চলো এবার যাওয়া যাক মামুনি। মারিয়া কোনো প্রকার কথা না বলে নিজের বাবার সাথে হাঁটতে শুরু করে। লিফটে চলে এসেছে। মারিয়া আর মোহাম্মদ আলী সেখানে প্রবেশ করে। কয়েকজন মানুষ নেমে গেল। লিফট ফাঁকা হতে আজমকে দেখতে পেল ওরা দুজন। লিফট ইতিমধ্যে চলতে শুরু করেছে, ফলে কেউ আর বেরিয়ে যেতে পারলো না। লিফটে শুনছান নীরবতা। ওরা 3জন ব্যতীত আর কেউ নেই এখানে। এক পর্যায়ে আজিম মোহাম্মদ আলীকে সালাম দেয়। মোহাম্মদ আলী একটু চুপ থেকে গম্ভীর গলায় সালামের জবাব দেন। তারপর আর কোনো কথা হলো না। উনি আর চোখে মেয়ের দিকে তাকান। মারিয়া মাথা নিচু করে রেখেছে। একটু পর উনি আর চোখে আজিমের দিকে তাকান। আজিম মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থামতে আজিম লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল। মারিয়াও স্বাভাবিকভাবে বের হলো। মোহাম্মদ আলী দুজনের অবস্থা খেয়াল করে বিড়বিড় করে বললেন, যত সব। তিশা আর চোখে বারবার ওসমানের দিকে তাকাচ্ছে। ওসমান নিজের মতো করে ফোন চালাচ্ছে। তিশার কাছে ওসমানকে আজ একটু বেশি সুদর্শন লাগছে, তাই ও চোখ সরাতেই পারছে না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। ওসমান ফোনে নজর অব্যাহত রেখে শান্ত গলায় বলে উঠল, এভাবে তাকিয়ে থেকে কি প্রমাণ করতে চাচ্ছ? তিশা থতমত খেয়ে গেল। ও আমতা আমতা করে বলতে লাগলো, আমি দেখছিলাম না। মিথ্যা কেন বলছো? তুমি আমার দিকে গত 1 ঘন্টা থেকে তাকিয়ে আছো।
তিশা কথা ঘোরানোর চেষ্টা করে বলল। কি যে বলেন না। কথাটা বলে ও ইচ্ছাপূর্বক ব্যস্ত হওয়ার ভান করতে লাগলো। কাবাডে গিয়ে গোছানো জামা কাপড়গুলো আবারও গোছাতে লাগলো। গোছানো শেষ করে কাবাড বন্ধ করতে ও চমকে উঠল। ওসমান এতক্ষণ কাবাডের পাশেই দাঁড়িয়েছিল। তিশা ব্যস্ত গলায় বলল, ভয় দেখাচ্ছেন কেন? ভালোবাসো আমায়? সরাসরি এমন একটা প্রশ্নে তিশা হতবিহ্বল হয়ে গেল। উত্তর দেওয়ার মতো ভাষা হারিয়ে ফেললো সে। ওসমান পুনরায় বলতে লাগলো। কি হলো, ভালোবাসো? তিশা 1 মিনিট চুপ থেকে বলল, এই প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত? সোজা এবং সরাসরি একটা উত্তর দেওয়া উচিত। তিশা একটু চুপ থেকে বলল। হ্যাঁ, ভালোবাসি। ওসমান একদম স্বাভাবিক। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটু পর ও মাথা নিচু করে রাখা অবস্থাতেই বলল, আপনি আমাকে ভালোবাসেন? ওসমান তৎক্ষণাৎ তিশার থুতনি ধরে ওর মুখ নিজের মুখের সম্মুখে এনে ওষ্ঠপুটে চুমু খেলো। ঘটনার আকস্মিকতায় তিশা হতভম্ব হয়ে গেল। ওসমান ওকে ছেড়ে দিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল। ভালোবাসি জন্যই তো বোনের বান্ধবীকে বিয়ে করে এনেছি। ওসমান ওর কাছ থেকে সরে গিয়ে পুনরায় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন একটা ভান করলো যেন একটু আগেই কিছুই ঘটেনি। তবে তিশার অবস্থা খারাপ। ও চৌকিতে নিজের ঠোঁটে হাত দিল। তারপর মনে মনে বলতে লাগলো, আল্লাহ, সিঙ্গেল কমিটির একজন মাননীয় সদস্যের সাথে এসব কি অনাচার হলো? বিছানার এপাশ ওপাশ করেও যখন ঘুম ধরলো না তখন মোহাম্মদ আলী উঠে বসেন। পাশে তাকিয়ে দেখলেন ওনার বউ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তা দেখে উনি বিড়বিড় করে বলেন, স্বামী ঘুমোতে পারছে না আর এই অকৃতজ্ঞ অকৃতজ্ঞ বউয়ের দেখো, বোম মারলেও ঘুম ভাঙবে না, এমন একটা অবস্থা। উনি বিছানা থেকে নেমে ব্যালকনিতে চলে যান। ব্যালকনিতে অনবরত পায়চারা করতে লাগলেন। উনি ইদানিং ভীষণ চিন্তিত। ব্যবসায় সামান্য গন্ডগোল দেখা দিয়েছে। তার উপর মেয়ের বিয়ে দেওয়ার নিয়ে টেনশন। পায়চারি থামিয়ে উনি নিজেই নিজেকে বলতে লাগলেন, বড়লোক ছেলেরা একটু একটু মুখের উপর কথা বলবে, সামান্য বিষয়টা নিয়ে এত ভাবা উচিত নয়। আমার মামনি ওদের পরিবারে বিয়ে করে গেলে বেশ সুখী হবে। কথাটা ভেবে মোহাম্মদ আলী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আকাশের দিকে তাকিয়ে উনি একটু মনটা ভালো করার চেষ্টা করেন। হুট করে কেন জানে ওনার ভালো লাগছে না। মনটাকে আরো একটু শান্ত করার জন্য উনি একজনকে কল লাগান। 2-3 বার রিং হওয়ার পর রিসিভ হয়। রিসিভ হতে মোহাম্মদ আলী কণ্ঠটা উচ্ছ্বসিত করে বললেন, বাবা তুমি না, মানে আপনি কি ঘুমিয়েছেন? বারিশ ভ্রু কুঁচকে রেখে ফোনটা রিসিভ করেছিল। বুড়োটা নাম্বার নেওয়ার জন্য জেদ করেছিল বিদায় দিয়ে আসতে হয়েছে ওকে। মোহাম্মদ আলীর কথায় বিপরীতে ও বলতে লাগলো, নো, আমি তো খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি। মোহাম্মদ আলী ঘরের ভেতরের ঘড়ির দিকে এক পলক তাকানোর পর বলেন, এত রাতে মিটিং? হোয়াট রাত? আপনাদের কাছে এটা গভীর রাত মনে হতে পারে, বাট আমার মতো রিচ পিপলস এর কাছে এটা সবেমাত্র বিকেল। আচ্ছা বুঝলাম। তো মিটিংটা শুরু হতে কতক্ষণ লাগবে? জাস্ট 5 মিনিটস। আমি তো 20 টাকার ডিল সাইন করার জন্য 5 স্টার হোটেলে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি রিচ পিপলস নিড টু ওয়্যার স্যুট অল দ্য টাইম। কথা বলে বারিশ নিজের পরনের লুঙ্গিটা একটু উঁচু করলো। খুব গরম পড়েছে তো, তাই ও খালি গায়ে শুধু একটা লুঙ্গি পরে ছাদে এসে বসে আছে। লুঙ্গি পরলে বাতাসের সুবিধা একটু বেশি পাওয়া যায়। একটু পরও পুনরায় বুঝতে লাগলো, বাংলাদেশে ব্যান্ডেড স্যুট আজকাল খুঁজেই পাচ্ছে না। আই থিঙ্ক বিদেশে ট্রাভেল করতে হবে আমাকে। এত পুয়ার পোশাক আই কান্ট হ্যান্ডেল এনি মোর। ইয়া, আপনার মতো সাকসেসফুল যুবকদের জন্য এসব পোশাক নয়। You got it, uncle. You know, my daddy likes Bangladesh. তাই বাংলাদেশের পোশাক ছাড়া কোনো দেশের পোশাকই পরতে চায় না। মোহাম্মদ আলী সামান্য হেসে বলেন, আমরা হলাম আগের যুগের মানুষ। হোয়াট আগের যুগের মানুষ? আমার ড্যাডিকে এখনো আরেকটা বিয়ে দেওয়া যাবে। বাট ইউ আর সো মাচ ওল্ড, মিস্টার মাথা টাকলা। নামটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। মোহাম্মদ আলী কিছুই বললেন না। এইভাবে সরাসরি কে কখনো অপমান করেনি বিদায় উনি একটু ভাষা হারিয়ে ফেলেছেন। বাড়ির ব্যস্ত গলায় বলতে লাগলো, ওয়েট 2 মিনিটস, কিছু ইম্পর্টেন্ট মানুষ এসেছে, ওনাদের সাথে জরুরি টক করতে হবে। বারিশ ফোনের স্পিকার চেপে ধরে কানের কাছে ভন ভন করতে থাকা মশাগুলোকে কাট গলায় বলতে লাগলো, এই তোদের শরম লজ্জা নেই? আমি তোদের গান শুনতে চেয়েছি, ফ্রি ফ্রি বিনোদন দিতে বলেছি আমি। এত গরিব ভাবিস আমাকে? আমি কত বড় অভিনয় করছি তোদের ধারণা আছে? চাপ, ভাগ ভাগ এখান থেকে। ওদের সাথে কথা বলা শেষ করে বারিশ মোহাম্মদ আলীকে বলেন, আপনার মতো কোম্পানির এক মালিক এসেছিল, বাট এত পোর কোম্পানির সাথে ডিল করতে না আমি মোটেও লাইক করি না।
কথাটা বলে বারিশ ইচ্ছাপূর্বক হু হু করে হাসলো। মোহাম্মদ আলীর মুখটা কিছুটা চুপসে গেছে, তবু উনি বারিশের সাথে সায় দিয়ে হাসতে লাগেন। হাসির পর্ব বাদ দিয়ে বারিশ কণ্ঠটা কঠিন করে বলে, ভাই, আপনার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আগামীকাল আপনার মেয়ের সাথে কথা বলেই দিয়েন। বারিশ ফট করে ফোনটা কেটে দেয়। মোহাম্মদ আলী ফোন হাতে থম মেরে বসে থাকে। ওদিকে বারিশ গা চুলকাতে চুলকাতেই বলল, আপনাকে অপমান করে ভীষণ খারাপ লাগছে, কিন্তু আপনি আমার ভোটকাকে অপমান করেছেন, তাই আপনি এখন গোল্লায় যান। হুট করে একটা মশা এসে পায়ে কামড় দিতেই বাড়ি সেখানে চড় মেরে মশাটাকে আধমরা করে। তারপর সেই মশাকে নিজের চোখের সামনে এনে বলতে লাগলো, লজ্জা থাকলে আর কোনোদিন আসবি না আমার কাছে। আমি কোটি টাকা ডিল করা ব্যক্তি, ওকে? বারিশ ভাব নিয়ে বসে থাকলো। আকাশের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে, এত গরমে আমার বউটা মরার মতো কিভাবে ঘুমাচ্ছে? কাছে কি আজকাল গন্ডার হয়ে যাচ্ছে নাকি? তিশার লজ্জায় লাল হয়ে আছে, কারণ ওসমান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিশা ওর নজর থেকে বাঁচার জন্য এদিক ওদিক তাকাতে লাগলো, এখানে সেখানে যেতে লাগলো, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ওসমানের নজর ওর থেকে একটুও নড়ছে না। শেষে তিশা বলেই ফেললো, আপনার নজর সরান। ওসমান কোনো জবাব দিল না। অপরিবর্তিত দৃষ্টিতেই বইয়ের দিকে তাকিয়ে থাকলো। শেষে তিশা রুম থেকে বেরোনোর জন্য পা ফেলে, কিন্তু রুমের দরজা খোলার আগে ওসমান পেছন থেকে ওর পেটে হাত রাখে। তিশা একদম জমে গেল। ওসমান শান্ত গলায় বলতে লাগলো, এত রাতে বাইরে যেতে চাচ্ছ? তিশা গলা খাকারি দিয়ে বলল, মা মনে হয় আমাকে ডাকছে। কানে ইদানিং বেশি শুনছো? না না, সত্যি হয়তো ডাকছে, আমি একটু দেখে আসি। ওসমান ওর পেটে হাতের বাঁধন আরেকটু শক্ত করে বলতে লাগলো, আমার মামা আমার বাবার সাথে গল্প করতে ব্যস্ত, তোমাকে সেখানে ব্যাগরা দিতে হবে না, নো ওয়ে। তিশা একদম নিশ্চুপ, একটু পরও ইতস্তত করে বলল, হাত সরান। ওসমান হাত তো সরালোই না, বরং তিশাকে নিজের একদম কাছাকাছি নিয়ে আসলো। তারপর হুট করে ওর ওষ্ঠে চুমু খেতে লাগলো। তিশার চোখ বড় বড় হয়ে গেল। একটু সময় পর ওসমান ওকে ছেড়ে দেয়। কয়েক সেকেন্ড নীরব থেকে লাজুকলতা। তিশাকে দেখার পর ও আবারও চুমু দেয়। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ওসমান জানলার দিকে তাকায়। ওখান থেকে শব্দ আসে। ও দেখতে পেল একটা কাক। তিশাকে ক্ষণিকের জন্য নিজের হাতের বাঁধন থেকে মুক্তি দিয়ে ও জানলার দিকে এগিয়ে গেল। তারপর কাকটাকে টোকা দিয়ে জানলা থেকে বাইরে বের করে দিয়ে বলে, যা ভাগ। জানলা সশব্দে বন্ধ করে দিয়ে ওসমান তিশার দিকে এগিয়ে গেল। তারপর ওকে কোনো প্রকার প্রস্তুতি নিতে না দিয়ে পাজা কোলে তুলে নিয়ে অতঃপর ওকে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে, একটু ভালোবাসা যাক। আজ ছুটির দিন, তাই তো বারিশ একটু দেরি করে ওঠার পরিকল্পনা করেছিল, কিন্তু সকাল থেকে রাস্তার পাশ দিয়ে যেতে থাকা অনবরত মাইকিং এর কারণে ওর ঘুমটাই ভেঙে গেল। মেজাজটা ভীষণ খিটখিটি হয়ে গেল এতে করে। বউটাও রুমে নেই যে তাকে দেখে একটু মনটা ভালো করবে। শেষে ও রুম থেকে বেরিয়ে গেল। আয়শা কিচেনে ব্যস্ত আছে। বারিশ ওখানে গিয়েছিল বউয়ের সাথে একটু গল্প করতে, কিন্তু আয়শা ওর দিকে ছুরি তাক করে কাট কাট গলায় বলেছে, আলগা পিরিত দেখাতে আসলে ছুরি দিয়ে রক কেটে দেবো আপনার। যান, ভাগুন এখান থেকে। বারিশ তৎক্ষণাৎ কিচেন থেকে বেরিয়ে গেছে, তবে ভয় না। আবার ও কিচেন থেকে বেরিয়ে মুখ ভেঙচিয়ে বলছে, কেমন ডাইনি বউ? এর চেয়ে স্যারের মেয়েটা ভালো ছিল। কি বলেন? বারিশ এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে বাগানে চলে এসেছে। বর্তমানে ও ফুলের গাছগুলোতে পানি দিচ্ছে আর বিড় করে বলছে, আমাকে দেখে সব স্টুডেন্টদের কলিজার পানি শুকিয়ে যায়, আর এই 5 ফুট গাধা আমাকে ভয় দেখায়। ভাবা যায় এইসব? ছে! গাধার কথা বাবা বাদ দিয়ে বারিশ ফুলের গাছে পানি দেওয়া মনোযোগ দিল। ওর পরনে এখনো লুঙ্গি। ইদানিং গরমের কারণে ওর লুঙ্গি পরতেই বেশি ভালো লাগছে। ভার্সিটিতে যদি লুঙ্গি পরে যাওয়া সম্ভব হতো তাহলে ও লুঙ্গিই পরে যেত, কিন্তু ভাগ্য এত ভালো নয়, তাই শুধু বাড়িতেই লুঙ্গি পরতে হচ্ছে ওকে। লুঙ্গি সামান্য গুটিয়ে নিয়ে পুরো বাগান চক্কর কাটছে। হুট করে ফোনের ভাইব্রেশনে শব্দ কানে যেতে ওর লুঙ্গির প্যাচ থেকে নিজের মোবাইল ফোনটা বের করে। মোবাইল হাতে নিতে দেখে মোহাম্মদ আলীর কাছ থেকে একটা মেসেজ এসেছে। তা দেখেও বলতে লাগলো, এই বুড়ো কি আমার সাথে প্রেম প্রীতি করতে যাচ্ছে নাকি? এইসব ভাবতে ভাবতে ও মেসেজটা ওপেন করে। দেখতে পেল মারিয়ার কন্টাক্ট নাম্বার দিয়েছে। বারিশ মেসেজ থেকে নজর সরিয়ে পাশে তাকাতেই দেখতে পেল ওসমানকে। ওসমান হয়তো উঠোনে একটু হাওয়া খেতে এসেছিল। বারিশ রাস্তার উপাশে বাগান থেকে গলা সামান্য উঁচিয়ে বলে, ড্যাডি, এই ড্যাডি। ওসমান চৌকিতে ওর দিকে ভ্রু কুচকে তাকায়। ওকে তাকাতে দেখে বারিশ উচ্ছ্বাসিত গলায় বলে, মাই ডিয়ার ড্যাডি, এদিকে একটু আসো। ওসমান গম্ভীর মুখে পাশের বাড়িতে চলে গেল। গিয়ে কাট কাট গলায় বলল, এখন কি অভিনয় করছি আমরা?
কিছুক্ষণের মধ্যেই করতে যাচ্ছি। ওসমান ভ্রু কুচকে বলল। মারিয়ার বাবা কি এখানে আসবে নাকি? আরে না, যেটাই হোক না কেন আমাকে ড্যাডি বলে ডাকবি না, নয়তো আয়েশাকে এর মাঝে টেনে আনবো। বারিশ কিছুক্ষণের জন্য চুপ থাকলো, অতঃপর হতাশ গলায় বলে। আচ্ছা ঠিক আছে, তোর কথাই শুনবো। তোর ড্যাডি হতে ভালো লাগছে না, তাই তো? হ্যাঁ একদম। তাহলে ঠিক আছে, তোকে আমি ছেলে বানাবো। এখন ধর, মারিয়ার সাথে কথা বল। বারিশ ওসমানের দিকে নিজের ফোনটা বাড়িয়ে দেয়। ওসমান ভ্রু কুচকে 2 সেকেন্ড নিশ্চুপ থাকার পর বলে। ছেলে সেজে মারিয়ার সাথে কথা বলতে হবে? বারিশ হাস্যোজ্জ্বল গলায় বলল। আরে তোর ব্রেন খুব দ্রুত কাজ করে। ওসমান শীতল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো। আমাকে ফাঁসানোর ধান্দা? মোটেও না, আমি তো তোর ইচ্ছেটাকে প্রাধান্য দিচ্ছি। দেখ বারিশ, আমি মারিয়ার সাথে কথা বলতে পারবো না। আমার বউ আছে, সেটা ভুলে যাস না। আমার মনে হয় নেই। তুই অভিনয় শুরু করেছিস, তাই তুই অভিনয় শেষ করবি। বারিশ মারিয়ার ফোনে কল লাগিয়ে ওসমানের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলতে লাগলো। ঠিকঠাক কথা বলিস, মারিয়া যেন গালাগাল করতে বাধ্য হয়। কথাটা বলে বারিশ ভদ্র বাচ্চার মতো ওসমানের থেকে অনেক দূরে গিয়ে দাঁড়ায়। ওসমান হতভম্ব হয়ে যায় ও মৃদু গর্জন করে বলে। ফোন নিয়ে যা বারিশ, আমি কথা বলবো না। বারিশ শুনেও না শোনার ভান করে থাকলো। এদিকে মারিয়া ফোন রিসিভ করে ফেলেছে। ও ফোন রিসিভ করে সালাম দেয়। ওসমান পুরা ভেবাচাকা পড়ে যায়। নিজেকে একটু সামলে নিয়ে ফোনের স্পিকারটা শার্ট দিয়ে একটু ঢেকে কণ্ঠ পরিবর্তন করে সালামের জবাব দেয়। মারিয়া বলতে লাগলো। কে আপনি? আমি তোমার খুবই আপন মানুষ। মানে কি? আপনার নাম পরিচয় নেই? ভালোভাবে নিজের পরিচয় দিন। ওসমান বহু কষ্টে ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করে বলে। এত তেরা কেন? পরিচিত হওয়ার জন্য সারা জীবনটা পড়ে আছে না? না নেই, কে জানে কখন আপনার মার্ডার হয়ে যায়। ওসমান ভ্রু কুচকে ফেলে আর বিড়বিড় করে বলে। এরা 3 বান্ধবী সেম কোয়ালিটির। মারিয়া কথার জবাবে কণ্ঠটা শীতল করে বলতে লাগলো। তোমার বাপি আমাকে তোমার নাম্বার দিয়েছে, এবার নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ড করতে পারছো। মারিয়া কণ্ঠটা অনেক গম্ভীর করে বলল। ও, তা কি চাই আমার কাছে? ওসমান লজ্জা শরম ভুলে ক্যারেক্টারে পুরো ঢুকে গিয়ে বলতে লাগলো। সব ছেলেরা যা চায়, আই অলসো ওয়ান্ট দ্যাট। আপনি কিন্তু বেলাইনে চলে যাচ্ছেন। শুধু বেলাইনে কেন, সব লাইনে যাওয়ার লাইসেন্স স্বয়ং ইয়োর ফাদার উইল গিভ মি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। নো, আই উইল নট। তুমি আমার ফিয়ন্সে, তোমার সাথে সব কথাই বলতে পারি আমি। আপনি লিমিট ক্রস করে ফেলছেন। সো হোয়াট, শুধু তো লিমিট ক্রস করছি, তোমাকে তো আর ক্রস করিনি। ইউ হোয়াট, দ্রুত বিয়ের প্রিপারেশন নাও। বাট আমরা বিয়ের আগে মিট করতে পারি, কিছুক্ষণ কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পারি। মারিয়া ভয়ানক খ্যাপাটে গলায় বলতে লাগলো। তুই 1 নম্বরের কুত্তা, শয়তান, ছ্যাঁচড়া, চরিত্রহীন, নির্লজ্জ কুত্তা। তোকে তো সামনে পেলে ঠাস ঠাস করে গুনে গুনে 10টা চড় মারতাম। ফোন কাট শালা। ওসমান ফোন হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। ফোন অলরেডি কেটে গেছে। হুট করে বিস্কুট খেতে খেতে বারিশ ব্যঙ্গ করে বলল। বয়স বাড়ার সাথে সাথে তুই লুচ্চা হয়ে যাচ্ছিস, মেয়ে মানুষের সাথে লটর পটর করার চেষ্টা করছিস। ছ্যা। অনেক দিন পর নিজের বাপির সাথে একই কথা বলার সিদ্ধান্ত নিয়েছে মারিয়া। বর্তমানে ও ওর বাপির রুমে চুপচাপ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। মোহাম্মদ আলী ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বলতে লাগলেন। এবার বলো মামুনি, কি বলবে? মারিয়া চৌকিতে নিজের বাবার চোখে চোখ রেখে বলতে লাগলো। আমি কিছু বলছি না, তার মানে এই না যে তুমি যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে এসে আমার গলায় ঝুলিয়ে দিবে। মোহাম্মদ আলী ভ্রু কুচকে বলেন। কার কথা বলছো? যাকে আমার ফোন নাম্বার দিয়েছিলে তার কথাই বলছি। ওই ছেলেকে বিয়ে করা তো দূরের কথা, ওর সাথে ভালো করে কথা বলতেও আমার ঘেন্না লাগছে। দেখো মামুনি, বড় লোকের ছেলে একটু একটু ব্যাড হ্যাডিপ তো থাকবেই। তাছাড়া কিন্তু ওই ছেলের মাঝে কোনো কমতি নেই। এতই যদি পছন্দ হয় তাহলে নিজেই বিয়ে করে নিচ্ছ না কেন? মোহাম্মদ আলী থতমত খেয়ে গেলেন। উনি নিজেকে সামলানোর আগে মারিয়া অত্যন্ত গম্ভীর গলায় বলল। এই বেয়াদবের সাথে যদি আমার বিয়ে দেওয়ার কোনো রূপ চেষ্টা করো তাহলে সত্যি বলছি আমার মরা মুখ দেখবে তুমি। মোহাম্মদ আলীর চোখ বড় বড় হয়ে গেল। উনি ব্যস্ত গলায় বললেন। এসব কি বলছো মামুনি? মাথা কি ঠিক আছে তোমার? হ্যাঁ, একদম ঠিক আছে। এখন তুমি ওই ছেলেকে জামাই হিসেবে চাও নাকি নিজের মেয়েকে চাও সেটা এখন তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। অবশ্যই আমি তোমাকে চাইবো মামুনি। ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না তাহলে এই বিয়ে ক্যান্সেল করে দেবো। মারিয়ার মুখটা কিছুটা ভালো হলো। ওর মুখে হাসি ফুটতে যাবে তার আগে মোহাম্মদ আলী কণ্ঠ একটু কঠিন করে বললেন। এই ছেলেটার ব্যবহার খারাপ ছিল,
আমি অন্য কোনো রিচ ছেলে তোমার জন্য খুঁজে আনবো। সবাই তো আর ওই ছেলের মতো হবে না, তাই না মামনি? তুমি একদম টেনশন করো না, সবচেয়ে ভালো ছেলে তোমার জন্য বাছাই করে আনবো আমি। মারিয়া অসহায় দৃষ্টিতে নিজের বাবার দিকে ক্ষণকাল তাকিয়ে থাকলো। মুখ ফুটে আরো একটা কথাও বলল না। ইদানিং বাবার কাছে কিছু পাওয়ার জন্য জেদ করতেও ইচ্ছে করে না। আসলে ও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। আদিমের সাথে দেখা কিংবা কথা নেই সেই বহু আগ থেকে। ওর আর এসব ভালো লাগছে না একদম। একটু পর কোনো জবাব না দিয়ে মারিয়া ক্লান্ত পায়ে নিজের বাবার রুম থেকে বেরিয়ে গেল। মোহাম্মদ আলীও মেয়ের গমন পথের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নেন এবং বিড়বিড় করে বলেন, তুমি অনেক সুখী হবে মামনি, আমার কথা মিলে নিও। তোমাকে সবচেয়ে বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টাই করবো আমি। মেয়ের কথা ভাবা বাদ দিয়ে মোহাম্মদ আলী একজনকে কল লাগান। সেই একজন ফোন রিসিভ করার সাথে সাথে উনি বলেন, তুমি কি ফিরে আসো? বারিশ কণ্ঠতে ইচ্ছাপূর্বক গম্ভীর করে বলেন, আমার মতো রিচ পিপলসরা কখনো ফ্রি থাকে না, তবু আপনার জন্য একটু টাইম বের করতেই পারি। খুবই জরুরি দরকার ছিল। আশেপাশের কেউ থেকে থাকলে তুমি একটু সাইডে দিয়ে আসো। আমার আশেপাশে তো প্রচুর রিচ পিপলস রয়েছে, ওনাদের সামনে আপনার মতো পোর মানুষদের সাথে কথা না বলাটাই বেটার। কথাটা বলে বারিশ একটু ফাঁকা জায়গায় গেল। পিছু ঘুরে দেখলো ওর দুটো স্টুডেন্ট কান ধরে দাঁড়িয়ে আছে। ওদের চোখের পাশাপাশি নাক দিয়েও ক্ষণে ক্ষণে পানি পড়ছে। সেই দৃশ্য থেকে নজর সরিয়ে বারিশ বলতে লাগলো, নাও ইউ ক্যান সে তোমার আশেপাশে কেউ নেই তো? নো, বাট আপনার সাহস কিভাবে হলো আমাকে আবারও তুমি বলে ডাকার? মোহাম্মদ আলী হঠাৎ খ্যাপাটে গলায় বললেন, তুই বলে যে ডাকিনি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। বারিশ ভ্যাবাচাকা খেয়ে গেল। ও কিছু বলার আগে মোহাম্মদ আলী পুনরায় বলেন, তোমার মতো অসভ্য আর বেয়াদব ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। বারিশ গলা খাকারি দিয়ে বলে, অ্যাকচুয়ালি আমি নিজেই আপনার মেয়েকে বিয়ে করতাম না। এত পুয়ার পরিবারে বিয়ে করা আমাদের স্ট্যান্ডার্ডের বাইরে। আমি তো এতদিন জাস্ট একটু ফান করছিলাম। চুপ কর হারামজাদা, তুই রিজেক্ট করার আগে আমার মেয়েই তোকে রিজেক্ট করে দিয়েছে। আমার মেয়েকে পাওয়ার যোগ্যতাই তোর নেই। মোহাম্মদ আলী ফোন কেটে দেন। বারিশ ভ্রু কুচকে কান থেকে ফোনটা নামিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। অতঃপর বলতে লাগলো, এটা তো হওয়ারই ছিল, অভিনয় করার এটাই একমাত্র উদ্দেশ্য ছিল। বাট যদিও অভিনয় ছিল, তবু রিজেকশন শুনে বহুত খারাপ লাগছে, বুকে ব্যথা করছে। আমার মতো রিচ পিপলসকে এইভাবে অপমান করে দিল মিস্টার টাকলা বাবু। ইদানিং অফিসে বেশ ঝামেলা সৃষ্টি হচ্ছে। কোনোভাবে ঝামেলা মেটানো সক্ষম হচ্ছে না মোহাম্মদ আলী। তাই তো একটা মিটিংয়ের আয়োজন করেছেন উনি। মিটিংয়ের সমস্ত সমস্যা নিয়ে বিস্তর আলোচনা করা হলো, কিন্তু কোনো সুরা পাওয়া গেল না। এক পর্যায়ে একজন বলে উঠল, আজিম স্যার, ম্যানেজার পদে থাকাকালীন সব কিছু একদম পারফেক্ট ছিল। উনি যাওয়ার পরপরই যত ঝামেলা দেখা দিচ্ছে। বর্তমানের ম্যানেজার পদে যে আছে, যে হঠাৎ খেকিয়ে উঠে বলে, আমি কখন সেটা বললাম? মুন হঠাৎ বলে উঠে, আজিম স্যারের সময় হিসেব কিংবা টাকা পয়সার এত গরমিল ছিল না। সত্যি বলতে আপনি আসার পরেই ঝামেলা শুরু হয়েছে। এর থেকে তো এটা বোঝা যায় আপনি গন্ডগোলের সূত্রপাত করেছেন। ম্যানেজার ভয়ানক খেপে গেল। রেগে একদম আগুন। উনি কিছু বলার আগে মোহাম্মদ আলী ধমক দিয়ে বলেন, শাট আপ, এখানে ঝগড়া করার জন্য তোমাদের ডাকা হয়নি। ম্যানেজার ব্যস্ত গলায় বলে। ইউ অলসো শাট আপ। ম্যানেজার চুপ হয়ে যান। মোহাম্মদ আলী একটু থেমে বলতে লাগলেন, ওদের কথা যে খুব একটা ভুল সেটাও কিন্তু না। এত বছর থেকে কোম্পানি চালাচ্ছি, এটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই আমার আছে। মোহাম্মদ আলী চুপচাপ নিজের কেবিনের চেয়ারে বসে চোখ বন্ধ করে কিছু ভেবে। ওনার মাথায় অনেক বিষয় ঘুরপাক খাচ্ছে, কিন্তু উনি ঠিক কি সিদ্ধান্ত নিবে তাই পৌঁছাতে পারছেন না। ঠিক এই সময় কিছু গন্ডগোল শোনা গেল। সেই গন্ডগোলটা সোজা এসে ওনার কেবিনে প্রবেশ করতে উনি চোখ মেলে তাকান। দেখতে পেলেন বিশাল দেহি এক মহিলাকে। বাংলাদেশি সচরাচর এমন মহিলা চোখে পড়ে না, তাই উনি কিছুটা অবাক গলায় বলেন, কে আপনি? ডনাল্ডি গম্ভীর গলায় বললেন, সেটা জানা বেশি জরুরি না, তবে সেসব কথা বলতে এসেছি যেসব শোনা আপনার জন্য জরুরি। সিকিউরিটি? সিকিউরিটি গার্ড ডনাল্ডির পেছনে ছিল। ডনাল্ডি ওদের দিকে এক পলক তাকানোর পর বলে, এত কঙ্কাল কঙ্কাল মানুষকে কেউ বডিগার্ড হিসাবে রাখে? আমার হাতে একটা থাবড়া খেলেই তো 3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবে।
ওনারা এক ধমকে বডিগার্ডগুলো পিছিয়ে গেল। ডন আন্টির চেহারা দেখে মোহাম্মদ আলীও চুপসে গেছেন। তবুও উনি বললেন, এখানে গুন্ডামি করতে এসেছেন? না, কথা বলেই যাব। চুপচাপ আমার কথা শুনুন। ডন আন্টি মোহাম্মদ আলীর সামনে চেয়ার টেনে বসে পড়ে। মোহাম্মদ আলী অবশ্য এখনো চক চান্দা খেয়ে দাঁড়িয়ে আছেন। ওনার দিয়ে এক পলক তাকিয়ে ডন আন্টি বলেন, বসছেন না কেন? কোমরে ব্যথা? মোহাম্মদ আলী মুখটা কঠিন করার অভিনয় করে ডন আন্টিকে ভয় দেখানোর চেষ্টা করলেও বেশ ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়েন। উনি বসতেই ডন আন্টি বলতে লাগলো, আমি চাইলেই আপনাকে একটা আছাড় মেরে সোজা বানিয়ে ফেলতে পারি, কিন্তু ওসব কাজে আমি যাব না। ইদানিং মারপিট করতে ভালো লাগে না। আপনি এখানে হুমকি দিচ্ছেন? অবশ্যই না, আমি হুমকি দিই না, সরাসরি আছাড় মারি। আপনাকে যেহেতু এখনো আছাড় মারিনি, তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনাকে আছাড় মারবো না। মোহাম্মদ আলী ভ্রু কুঁচকে ফেলেন। ডন আন্টি কণ্ঠ এবার খানিকটা নরম করে বলেন, আমি জানি আপনি একজন ভালো বাবা হওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন, এতে কোনো সন্দেহ নেই। মোহাম্মদ আলী কপাল কুঁচকে বলেন, আপনি ঠিক কি বলার চেষ্টা করেছেন বলুন তো? চুপ করে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। মাঝখানে কথা না বললে কি পেটের ভাত হজম হয় না? মোহাম্মদ আলী চুপ হয়ে যান। ডন আন্টি পুনরায় বলতে লাগলেন। মোহাম্মদ আলী ভ্রু কুঁচকে বসে আছে। উনি কিছু বুঝে উঠতে পারছেন না। কিছুক্ষণ চুপ থেকে ডন আন্টি পুনরায় বলতে লাগলো, আচ্ছা, জানেন, কিছু কিছু মেয়ের বাবা আপনার মতোই ভালো। মেয়েকে সর্বসুখ দেওয়ার জন্য টাকার সাগরে ভাসিয়ে দিয়েছিল। সহজ ভাষায় বলতে গেলে এমন পরিবারে বিয়ে দিয়েছিল সেখানে টাকার অভাব নেই। কিন্তু জানেন কি, সেই বড় লোক জামাই অন্য মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। সেই অভিযোগ যদি তার বউ করে, তাহলে বউকে মারধর করে মেরেও ফেলা হয়। এগুলো বানানো কথা নয়, আমি আশেপাশে অনেক ঘটনা দেখেছি। আপনি হয়তো বলবেন, সবাই তো আর এক না, আমি জানি সেটা, কিন্তু আপনি যে বেছে বেছে ভালোটাই পাবেন তার গ্যারেন্টি কি? মেয়েকে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা না দেখে মানুষটাকে দেখুন। মানুষটা ঠিক থাকলে আপনার মেয়ে সর্ব অবস্থায় সুখে থাকবে। আর যদি মানুষটা খারাপ হয়, তাহলে টাকায় মুড়িয়ে থাকলেও সুখে সে ধরা দেবে না। ডন আন্টি উঠে দাঁড়ান। তারপর যেতে যেতে বলেন, আমার কথা শেষ রে বুড়ো। এখন মাথায় যদি একটু আক্কেল থাকে, তাহলে আক্কেলওয়ালা কাজ আপনার থেকে আশা করা যায়। বলদের মতো কাজ করে আমার মারপিট করার ইচ্ছাটাকে জাগিয়ে দেন না। পুরো অফিসের সময়টা গভীর চিন্তায় ডুবেছিলেন মোহাম্মদ আলী। অফিস শেষে বাড়িতে আসার পরই সে চিন্তা শেষ হলো না। উনি রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে সেসবই ভাবতে লাগলেন। এমন সময় ওনার বউ এসে বলতে লাগলেন, মেয়েটার এই অবস্থা, কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। এই ছেলেটার সাথে বিয়ে দিলে কি এমন হয়? তুমি কি জানো না কিছু? আমাদের ব্যাকগ্রাউন্ড আর ওই ছেলের ব্যাকগ্রাউন্ড পার্থক্য জানো না? মেরিনা খাতুন দাঁতে দাঁত চেপে বলেন, আমাকে যখন বিয়ে করতে এসেছিলেন, তখন ছোট একটা চাকরি ব্যতীত আপনার আর কিছু ছিল? আমার বাবা তো আপনাকে মেনে নিয়েছিল, তাহলে আপনি মেনে নিতে পারলেন না কেন? আমার সাথে তুলনা করছো? অবশ্যই করছি। আপনার থেকে আজিম ছেলেটা অনেক বেটার পজিশনে আছে। মোহাম্মদ আলী ভ্রু কুঁচকে ফেলে। ওদিকে মেরিনা খাতুন মুখ ভেঙিয়ে ভেঙিয়ে বলতে লাগলেন, ওরে আমার ব্যাকগ্রাউন্ডের মালিক রে। মোহাম্মদ আলী থতমত খেয়ে গেলেন। বউয়ের সাথে আর যাই হোক কথায় পারে না তিনি। আজিম বেশ খানিকটা দ্বিধা নিয়ে বসে আছে, কারণ ওর সামনে বসে আছে মোহাম্মদ আলী। আজিমের কোনো ধারণা নেই ঠিক কী কারণে ওকে ডেকে পাঠিয়েছে মারিয়ার বাবা। অনেক কৌতূহল থাকলেও আজিম চুপচাপ থাকলো, কোনো কিছু জিজ্ঞাসা করলো না। তবে মোহাম্মদ আলীর অবস্থা ওর কাছে মোটেও স্বাভাবিক লাগছে না। মোহাম্মদ আলী ঘোড়ার মতো ঘর ঘর শব্দ করে বারবার গলা খাকারি দিচ্ছেন। মাঝে মাঝে নিজের পরনের কোটের উপরের বোতাম লাগাচ্ছে আর খুলছে, এমনকি তড়াক করে বসা থেকে উঠছেন, আবার হুট করে বসে পড়ছেন। এতে করে আজিম অবশ্য কিছুটা আতঙ্কের মধ্যেই আছে। ও বিড়বিড় করে বলতে লাগলো, ওনাকে কোনো পাগলা কুত্তায় কামড় দিয়েছে নাকি? নাকি পাছা চৌকাচ্ছে? ওর চিন্তার মাঝে মোহাম্মদ আলী তড়াক উঠে দাঁড়ান এবং কোটের প্রথম বোতামটা খুলে দিয়ে গলা খাকারি দিয়ে ওঠেন। আজিম অস্পষ্ট গলায় বলল, আপনি কি ঠিক আছেন? সোফার উপর ভয়ানক চাপ প্রয়োগ করে মোহাম্মদ আলী বসে পড়েন। তারপর আবারও গলা খাকার দিয়ে বলেন, আমাকে কি অসুস্থ লাগছে? গায়ের রং কি হলুদ বর্ণ ধারণ করছে? তুমি কি বলতে চাচ্ছ আমি জন্ডিসের রোগী?
আজিম হতভম্ব গলায় বলল, আল্লাহ আল্লাহ, আমি এসব কি কথা বললেই কেন তুমি চুপ থাকো? আজিম কথা অনুযায়ী চুপ থাকলো। মোহাম্মদ আলী বড় একটা শ্বাস নিয়ে পকেট থেকে একটা রঙিন কাগজ বের করেন। সম্ভবত কোনো চিঠি। এই কাগজ গতকাল তিনি মারিয়ার রুম থেকে চুরি করে এনেছেন। সেই চিঠিটা আজিমের সামনে নিয়ে উনি পা নাচাতে নাচাতে অন্যদিকে তাকিয়ে হড়বড় করে বলেন, চিঠির কথা কাউকে বলবে না, খবরদার, কোনো কথা যেন লিখ না হয়। আজিম সামান্য চেঁচিয়ে উঠে বলে, আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন? বুড়ো বয়সে এসব কি করার শুরু করছেন স্যার? আশা রুম অন্ধকার করে চুপচাপ বসে আছে। আজ ভীষণ লজ্জার এক ঘটনা ঘটেছে, যার জন্য কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। রাতের বেলা হলেও তবুও গাছের ডালে উঠে বসে থাকা যেত, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই ওঠা যাবে না। রাস্তার মানুষ দেখে ফেলবে ওকে। তাছাড়া আরও একটা কারণ আছে গাছে না চড়ার পেছন। বারিশ ক্লান্ত শরীরে ভার্সিটি থেকে ফিরে আসে। প্রতিদিন আয়সা এসে দরজা খুলে দেয়, কিন্তু আজ বিলকিস বেগম দরজা খুলে দেওয়া বারিশ কিছুটা ভ্রু কুঁচকে ফেলে। মাকে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে, তারপর সোজা নিজের রুমের দিকে চলে গেল। অন্ধকার রুম দেখে ওর ভ্রু আরো কুঁচকে যায়। ও রুমের লাইট অন করে বিড়বিড় করে বলতে লাগলো, আমার বউটা কি বাপের বাড়ি চলে গেল নাকি? কথাটা বলে ও আয়নার সামনে গিয়ে ড্রেসিং টেবিলের উপর হাত ঘড়িটা খুলে রাখতে রাখতে বলল, এই বউ নিয়ে কি করি একটাবার বলেও যাবে। কথা সম্পন্ন করার আগে আয়নার প্রতিবিম্বে হুট করে চুল খুলে রাখা আয়েশাকে দেখতে বারিশের পিলে চমকে ওঠে। ও বুকে হাত দিয়ে গট গট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর সবকিছু বুঝে উঠতে বারিশ ভাব নিয়ে রুমে প্রবেশ করে গলা খাকারি দিয়ে বলল, মনে হয়েছিল আম্মু ডাকছিল, তাই বাড়ি গিয়েছিলাম। অন্য কিছু ভাবার দরকার নেই, ওকে? আয়েশা কিছু ভাবলো না, বরং বললও না। অন্য অন্য দিন হলে অবশ্য স্বামীকে বেশ জব্দ করতো, কিন্তু আজ ওর ভীষণ লজ্জার দিন, তাই ও নিজেকে গুটিয়ে রাখলো। এতে করে বারিশ খানিকটা অবাকই হলো। ও কিছুক্ষণ আগের কথা ভুলে গিয়ে আয়েশার সামনে এসে বলতে লাগলো। আয়েশা এক পলক বারিশের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়, তারপর হাঁটু মুড়ে বসে মুখ লুকিয়ে ফেলে। তা দেখে বারিশ এবার চিন্তিত গলায় বলতে লাগলো, এমন রুম অন্ধকার করে বসেছিলে কেন? এই কথা এমন করছো কেন? 1 মিনিট অপরিবর্তিত অবস্থায় থাকার পর আয়েশা হুট করে উঠে দাঁড়ায়, তারপর বারিশের বুকে মুখ গুজে নিজেকে আড়ালে রাখে। বারিশ হকচকিয়ে গেল। একটু পরেও আয়েশার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে বলো? আম্মু কি বকা দিয়েছে? আয়েশা মাথা বামে ডানে ঘুরিয়ে না বোঝালো। বারিশ বলতে লাগলো, তাহলে কি হয়েছে? আয়েশা মিনমিনে গলায় বলল, আমার ভীষণ লজ্জা লাগছে না কোনটা সাপ। কেন? কারণটা খুবই লজ্জার, আমি বলতে পারবো না। কারো সামনে পড়ে গিয়েছিলে? ওসমান তোমাকে অপমান করেছে? তিশা কি কুটনি ভাবি হওয়ার চেষ্টা করেছিল? আমার শাশুড়ি কি সবার সামনে তোমার গাল টেনে ধরেছিল? বীরকে কি ভুলে ভাই বলে ডেকে ফেলেছিলে? নাকি আমার শ্বশুর আব্বাকে? আয়েশা মৃদু চিৎকার করে বলে, চুপ করুন, কি? এসবের একটাও হয়নি। এগুলো বলে আপনি বরং আমায় আরো লজ্জা বাড়িয়ে দিচ্ছেন। তাহলে? আয়েশা আবারও লজ্জায় লাল হয়ে গেল। ও বারিশের বুকে পুনরায় মুখ লুকিয়ে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, আপনার পকেট মারার জন্যেও মনে হয় কেউ একজন আসছে। বারিশ ভ্রুকুচকে বলল, বাবা কি এখন আমার পকেট মারা শুরু করেছে? আমার উপর কি বদলা নেওয়া শুরু করেছে? আয়েশা বারিশকে ছেড়ে দিয়ে গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, অবশ্যই না। তাহলে কি আমার পকেট মারার জন্য আসছে? আপনাকে শিক্ষক কে বানিয়েছে? মাথায় কি একটু বুদ্ধি নেই? আল্লাহ আল্লাহ, তুমি যদি হেয়ালি করে কথা বলো তবে আমি বুঝবো কিভাবে? চুপ থাকুন, আমি প্রেগনেন্ট, বেয়াদব। তো এতে লজ্জা? হুঁশ হারিয়ে কথাটা বলতে দেরি হয়ে বারিশ আটকে গেল। আয়শার বলা কথাটা মস্তিষ্কে ভালোভাবে প্রেরণ হতে ওর চোখ বড় বড় হয়ে গেল। ও হতভম্ব গলায় বলল, কি? আয়শা পুনরায় লজ্জায় লাল হয়ে গেল। ও মাথা নিচু করে লাজুক গলায় বলল, হ্যাঁ, ঠিকই শুনেছেন। ছোট্ট একটা পকেটমার দ্রুতই দুনিয়াতে বলতে গেলে আমাদের বাড়িতে আসতে চলেছে। বারিশ 5 মিনিট বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। ও ঠিক কি বলবে সেটা বুঝ উঠতে পারছে না। একটু হুঁশ হতেই ও তাড়াহুড়ো করে আয়েশাকে অতি যত্নে বিছানায় বসিয়ে দিয়ে ব্যস্ত গলায় বলতে লাগলো, দাঁড়িয়ে ছিলে কেন? তোমার কষ্ট হচ্ছিল না? এই অবস্থায় কেউ দাঁড়িয়ে থাকে? কথাগুলো বলে বারিশ হাত পাকা এনে আয়েশাকে হাওয়া দিতে দিতে বলল। তুমি তো পুরো ঘেমে গেছো, এভাবে নিজের অযত্ন করলে চলবে? আয়েশা হা হয়ে ঘামতে থাকা বারিশের দিকে তাকিয়ে থাকে আর বলে, আমি ঘামছি নাকি আপনি? এই চুপ, একদম কথা বলবে না। কথা বলে তোমার কষ্ট হবে, শরীরে চাপ পড়বে।
আয়শা পুরো আহম্মক হয়ে গেল। বারিশ অনবরত কিছু ভাবতে লাগলো। হুট করে উঠে দাঁড়িয়ে রুমের বাইরে যেতে লাগলো। যাওয়ার সময় উষ্টা খেয়ে দুবার পড়তেও ধরেছে। তা দেখে আয়শা বিড়বিড় করে বলে। কে? মাথা খারাপ নাকি? বারিশ কয়েক মিনিটের মধ্যে অনেকগুলো খাবার নিয়ে এসে ওর সামনে বসে আফসোসের সুরে বলতে লাগলো। ইস, কেমন শুকিয়ে গেছে, প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাই না বউ? আয়শা তাতে দাঁত চেপে বলল। আমার কোনো ক্ষুধা লাগেনি। আর শুকিয়ে গেছি মানে কি? আমি কোন দিন আবার ভেজা ছিলাম? বারিশ আর্তনাদ করে বলে। আহা, এত রেগে রেগে কথা বলো না তো, কষ্ট হবে তো। প্লিজ শান্ত হও বউ। বারিশ আয়েশার কুঁচকে থাকা ভ্রুর দিকে তাকিয়ে বলে ওঠে। ভ্রু সোজা করো, সোজা করো। শরীরে চাপ প্রয়োগ করা একদম উচিত না। কথা বলে ও সব খাবার আয়েশার মুখের সামনে ধরে। তা দেখে আয়েশা হতাশার শ্বাস ফেলে মনে মনে বলতে লাগলো। এ কোন পাগলের খপ্পরে পড়লাম? আজিম পুরো 5 ঘন্টা চিঠিটা নিয়ে ভেবেছে, কিন্তু পড়েনি। ভাবতে ভাবতে এত সময় পার হয়ে গেল। তখনই মোহাম্মদ আলীকে সেই কথা বলার পর আজিমকে উনি ইংরেজিতে 2-3টে গালি দিয়ে চলে গেছে। আশেপাশে বেশি মানুষ ছিল না, তারপর বাঙালি মানুষ ইংরেজি গালি একটু কমই বোঝে। তাই আজিমের একটুও লজ্জা করেনি। ওয়াশরুম থেকে হিসু করে এসে ও বিছানার উপর বসে। গত 5 ঘন্টায় ও 10 বার হিসু করতে গিয়েছিল। আসলে বেশি টেনশন হলে ওর এমন হয়। যাকগে, আল্লাহর নাম নিয়ে ও চিঠির ভাঁজ খুলতে লাগলো। চিঠির ভাঁজ খোলা শেষ হতেই ওর ভ্রু কুঁচকে গেল। এমন অদ্ভুত চিঠি ও জন্মের পর থেকে কখনো দেখেনি। কোনো সম্বোধন নেই, হুট করে মনের ভাব প্রকাশ করা হয়েছে। আজিম পড়তে শুরু করলো। তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে কালকে চলে আসবে। ভালো করে শরীর ঘষে ঘষে গোসল করে একটু সাজুগুজু করে এসো, তাতে আমার মামনি তোমাকে দেখে 2 ঘন্টা তবদা খেয়ে বসে থাকে। বাবা মাকে নিয়ে ঠিক সকাল 10টায় পৌঁছে যাবে, নয়তো তোমাকে জেলে ভরে দেব। রিটেন বাই মিস্টার মোহাম্মদ আলী। আর আজকের মধ্যেই ম্যানেজার পদে জয়েন হয়ে যাও। অন্য কোম্পানিকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেয়ে নিজের শ্বশুরের কোম্পানিকে অন্ধকারে ঠেলে দাও। কাল মারিয়া আজিমকে দেখে তবদা খাবে কিনা জানা নেই, কিন্তু মোহাম্মদ আলীর চিঠি পড়ে আজিম যে তবদা খেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মারিয়াকে বিয়ে করবে এটা ভেবে খুশি হওয়া উচিত, নাকি এমন অদ্ভুত চিঠি পেয়ে হার্ট অ্যাটাক করা উচিত ও বুঝে উঠতে পারছে না। ঠিক কী প্রতিক্রিয়া করা উচিত হবে। কিছুক্ষণ নীরব থাকার পর ও নিজেই নিজেকে বলতে লাগলো। উনি কি নিজের মেয়ের মতো পাগল হয়ে গেলেন? এতদিন জানতাম মেয়ের বাবার মতো, এখন দেখি বাবা মেয়ের মতো হয়ে যাচ্ছে। স্যার, মোহাম্মদ আলীকে কটূক্তি করার পর আজিম পুনরায় চিঠি পড়ল। চিঠি পড়ার সময় বারবার ভ্রু কুঁচকে গেলেও ওর মজা লাগছে ভীষণ। বেশ কয়েকবার চিঠিটা পড়ার পর ও বলতে লাগলো। উনিও কি নিজের নাতি নাতনিদের শোনানোর জন্য ইন্টারেস্টিং গল্প বানাচ্ছে? নিশ্চয়ই নাতি নাতনিদের এটা বলার জন্য অপেক্ষায় আছেন যে তোমার বাবাকে আমি নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি, চিঠি দিয়েছি এবং ইংরেজিতে কয়েকটা গালিও দিয়েছি। চিঠিটা সুন্দর করে শোকেজে সাজিয়ে রেখে আজিম তৈরি হয়। ওকে এখন নিজের হবু শ্বশুরের কোম্পানিকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য ম্যানেজার পদে জয়েন হতে হবে। চোখের সামনে 2 প্যাকেট মিষ্টি নিয়ে আহাম্মক হয়ে বসে আছে আজিম। অফিসে জয়েন করে যাবতীয় কাজ শেষ করে বাড়িতে পৌঁছাতেই মিষ্টির প্যাকেট দুটো পেয়েছে ও। ওর মা বলেছে ওসমান পার্সেল করে পাঠিয়েছে। মিষ্টির প্যাকেট দুটোর দিকে আরেকবার তাকিয়ে ও বিড়বিড় করে বলতে লাগলো। আমার বিয়ের খবর কি উসমান আগে থেকেই জানতো নাকি? ওর চিন্তার মাঝে কলিং বেল বেজে ওঠে। আজিম দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। দেখলো ডেলিভারি ম্যান, যার হাতে এবার 3টে মিষ্টির প্যাকেট। আজিম ভ্রু কুঁচকে রেখে বলে। এই পার্সেল কোথা থেকে এসেছে? ডেলিভারি ম্যান বলতে লাগলো। আজিম কুচকানো ভ্রু নিয়ে স্বাক্ষর করে দেয়, তারপর মিষ্টির প্যাকেট 3টা নিয়ে রুমে গেল। গিয়ে প্রথমে বারিশকে ফোন লাগায়। টানা 3বার ফোন দেওয়ার পরও ফোন রিসিভ হলো না। ফোন বেজে বিজি দেখাচ্ছে। আজিম অস্পষ্ট স্বরে বলতে লাগলো। আজ তো ভার্সিটি বন্ধ, তাহলে বারিশ বউ ব্যতীত কার সাথে এত পীড়িতের আলাপ করছে? নাকি রুমে বসে থাকা আয়েশার সাথে উঠোনে দাঁড়িয়ে থাকা বারিশ ফোনে কথা বলছে? এত চিন্তা ওর মাথা নিতে পারছে না, তাই ও এবার ওসমানকে ফোন দেয়। ওসমান অবশ্য সাথে সাথে ফোনটা রিসিভ করে। ওসমান মুখে একসাথে 2টো মিষ্টি ঢুকিয়ে সেগুলো চিবোতে চিবোতে বলে। কিরে, মিষ্টি কি কম হয়েছে? আরও কয়েক প্যাকেট পাঠাবো? আমাকে তোর এত খাদক মনে হয়? না মানে, হওয়ার কি আছে? আজিম চুপ থাকলো। খাওয়ার বিষয়ে তর্ক করতে গেলেও কখনো জিততে পারে না, তাই চুপ থাকাই বেটার। তবে ওসমান চুপ থাকলো না। ও আর একটা মিষ্টি মুখে পুরে নিয়ে বলতে লাগলো। আজিম ধমক দিয়ে বলে।
মুখে মিষ্টি কথা শেষ হলে তারপর কথা বল। তোর চাহনি ভাষা স্বয়ং চাইনিজরাও বুঝতে পারবে না। ওসমান গপাগপ মিষ্টি খেয়ে ফেলে সব। আজিম বলতে লাগলো। তোরা কি আমায় ওসমান ওকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে উচ্ছ্বাসিত গলায় বলতে লাগলো। ভোটকারে আমি মামা হতে চলেছি, কি যে মজা লাগছে ভাবতে পারবি না। আজিম চুপ হলো এবং মনে মনে বলল, তাই বলি, এবার আমার বিয়ের খবর জানলো কিভাবে? ক্ষণিকের জন্য মনে হয়েছিল আমার না হওয়া শ্বশুর ওদের দুজনকে প্রেমপত্র লিখেছে। বাড়ির বউয়ের এক বসায় 2 প্যাকেট মিষ্টি খাওয়া দেখে তব্দা খেয়ে গেছে। ওর মাথা ঝিমঝিম করা শুরু করে দিয়েছে। তাই ও প্রকৃতির ঠান্ডা বাতাস বুক ভরে নেওয়ার জন্য উঠোনে আসে। ঠিক এই সময় ওসমান ওর পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলো। এমন কাকতারুয়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? বাড়ির তব্দা খাওয়া মুখে ওসমানের দিকে এক পলক তাকানোর পর বলতে লাগলো। আমি এতদিন ভাবতাম খাওয়ার ক্ষেত্রে আজিমকে কেউ হারাতে পারবে না, এখন দেখছি তোর বোনের কাছে আজিম কিছুই না। ওসমান হেসে ফেলে বলে, মিষ্টি খাওয়ার কথা বলছিস? মিষ্টি ওর অনেক পছন্দ, এক বসায় 1 প্যাকেট খেয়ে ফেলে অনায়াসেই। 2 প্যাকেট? কি? হ্যাঁ। ওসমান ক্ষণিকের জন্য বারিশের মতো তব্দা খেয়ে থাকার পর কণ্ঠটা শান্ত করে বলে। ও তো আর এখন একা নয়, তাই 1 প্যাকেট বেশি খেয়েছে। বারিশ সম্মত হলো। কিছুক্ষণ নীরবতার পর বারিশ বলতে লাগলো। এবার তুইও বুঝবি মামু হওয়ার জ্বালা কত। ওসমান ব্যঙ্গ করে বলল। মামু হওয়ার জ্বালা নাকি তোর মতো মামু হওয়ার জ্বালা? বারিশ ভ্রু কুঁচকে বলল। কি বলতে চাচ্ছিস? কি যেন বারবার বীরের পাছা লাল করে দিতে চায়। বারিশ চৌকিতে ওসমানের দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বলে। আজকের আবহাওয়াটা কত সুন্দর, তাই না? ওসমান শীতল দৃষ্টিতে বারিশের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নেয় এবং বলতে লাগলো। আমি মামু হব, বর্তমানে এর চেয়ে খুশির আর কিছুই নেই, কিন্তু তোর বাচ্চার মামু হব, এটা ঠিক হজম হচ্ছে না। বারিশ ভ্রু কুঁচকে বলল। কেন? কারণ তোর বাচ্চা তোর মতোই পকেটমার হবে। না জানি ও শুক্রবারও পকেট মারবে কিনা। সবাই তো আর তোর মতো হালাল পকেটমার হবে না। মারিয়া নিজের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোতে চোখ বুলিয়ে যাচ্ছে। ওর সেই মূল্যবান জিনিসগুলো হচ্ছে আজিমের দেওয়া চিঠিগুলো। মনটা যখন বেশি ভার হয়ে ওঠে তখন ও চিঠিগুলো বের করে সেগুলো মনোযোগ দিয়ে পড়ে। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। মোহাম্মদ আলী বললেন, আসবে মামনি? মারিয়া তড়িঘড়ি চিঠিগুলো লুকিয়ে ফেলে বলে, আসো। মোহাম্মদ আলী ভেতরে প্রবেশ করেন। তারপর মেয়েকে আপাতমস্তক দেখার পর কণ্ঠ শীতল করে বলতে লাগলেন। আগামীকাল তোমার হবু শ্বশুরবাড়ি থেকে লোকজন এসে বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে। মারিয়া তৎক্ষণাৎ কড়া গলায় বলল, একবার বলেছি না ওই বেয়াদব ছেলেকে আমি বিয়ে করব না? তো করো না। আমি তো আর ওই ছেলের কথা বলছি না, অন্য একজন আসছে। এই ছেলে তোমার জন্য একদম পারফেক্ট। ওর সাথেই তোমার বিয়ে হবে, কোনো কথা শুনতে চাচ্ছি না আর। মারিয়ার মুখটা বিষাদে ছেয়ে গেল। ও ক্লান্ত গলায় বলতে লাগলো। হুম। মোহাম্মদ আলী মেয়ের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর ফিরে যেতে লাগেন। তবে হুট করে আলতো করে পিছু ঘুরে বলেন, শোনো মামনি, আজিমকে একটু টাইট দিও তো। বিয়ের পর ওর নিজের হবু শ্বশুরকে মিথ্যা অপবাদ দিয়েছিল। কথাটা বলে মোহাম্মদ আলী রুম থেকে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে যান। ওদিকে মারিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখ বড় বড় হয়ে গেছে। ও কিছুই বুঝে উঠতে পারছে না। শুধু কানে বাজছে নিজের বাপির বলা শেষ উক্তি কথাগুলো। ও হতবাক হয়ে থাকাকালীনই ওর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই মারিয়ার বুকটা ধক করে উঠল। ভোটকা ফোন দিয়েছে। মারিয়া গিয়ে তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে বলে। জি। আজিম ব্যস্ত গলায় বলতে লাগলো, শুনেছেন, অনেক বড় একটা কাহিনী ঘটে গেছে। হ্যাঁ, বাপি বলল আপনি নাকি আমার হবু স্বামী। কাল নাকি আপনি নিজের পরিবার নিয়ে আসবেন। আরে ধুর, ওটা না, আমাদের যে বিয়েটা হবে এটা তো এখন পুরাতন খবর হয়ে গেছে। কিন্তু আমি তো সবেমাত্র শুনলাম। আপনার কাছে নিউজ খুব দেরিতে যাই দেখছি। তবে সমস্যা নেই, বিয়ের পর আমি সব তাজা খবর আপনাকে সঙ্গে সঙ্গে দিব। মারিয়া এখনো ঘোরের মধ্যেই আছে। ও বলতে লাগলো, আমাদের কি আসলেই বিয়ে হবে? নিঃসন্দেহে। পুরাতন খবরের কথা রাখুন তো, লিস্টের খবরে আপনাকে বলার জন্য আমার মন আকুপাকু করছে। বলুন। আরে আমাদের গুন্ডা বারিশ নাকি বাবা হতে চলেছে। হ্যাঁ, আমি তো ভাবছি অনাগত বাচ্চা ওকে বাবা হিসাবে মেনে নেবে। তো মারিয়া হতভম্ব গলায় বলল, কি? আয়েশা প্রেগনেন্ট? তা নয় তো কি, বারিশ প্রেগনেন্ট? আপনিও না কি সব কথা বলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কি সেটা বলেছি? অবশ্যই বলেছেন। বাদ দিন, আমার কাছে আপাতত 4 প্যাকেট মিষ্টি রয়েছে। অবশ্য 5 প্যাকেট ছিল, আমি 1 প্যাকেট খেয়ে ফেলেছি। মারিয়া ভ্রু কুচকে বলল,
মিষ্টির প্যাকেটের পাশাপাশি কি আত্মসম্মানটাও খেয়ে ফেলেছেন? না তো, কেন? আমার বাপির মেয়েকে হঠাৎ বিয়ে করতে রাজি হলেন যে? কারণ সে মেয়ের বাপি আমাকে প্রস্তাব দিয়েছিল তার পাগল মেয়েটাকে বিবাহ করার জন্য। আমি পাগল? হ্যাঁ, একটু একটু, তবে এই পাগলিটাকে আমার খুবই কিউট লাগে। মারিয়া রেগে যেতেই ধরে, কিন্তু আজিমের শেষের কথাটা শুনে একদম আইসক্রিমের মতো গলে গেল। ও মোচড় মোচড় হেসে বলল, এভাবে ফ্ল্যাটিং করবেন না, আমার লজ্জা লাগে। এত লজ্জা? কারোর কারোর তো লজ্জাই থাকে না, আমারও মনে হয় নেই। মারিয়াও হেসে ফেলল। আজিম সেই হাসি শুনে তৃপ্তির হাসি দেয়। কতদিন পর যে একটু শান্তি পাচ্ছে তা বলে বোঝানো যাবে না। মারিয়া হাসি বাদ দিয়ে বলল, কাল দ্রুত আসবেন। আপনি যা বলবেন তাই হবে প্রিয় অপরিচিতা। মারিয়া লাজুক হেসে বলল, হুম। আচ্ছা, রাখছি, কিছু কাজ আছে। ওকে। আজিম ফোনটা কেটে দেয়। মারিয়া ফোনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ওর লজ্জায় গাল দুটো লাল হয়ে গেছে। কেউ বুঝবেই না কিছুক্ষণ আগে ওর মনটা ভয়াবহ খারাপ ছিল। হুট করে আয়শার কথা স্মরণে আসতে মারিয়ার লজ্জায় পাওয়ার কথা বাদ দিয়ে আয়শাকে ফোন দেয়। দুবার রিং করতেই ফোনটা রিসিভ হয়। মারিয়া কিছু বলার আগে আয়শা বলল, কি রে, তোর নাকি বিবাহিত হতে চলেছে আমাদের আজিম ভাইয়ের সাথে? আরে, এটা তো পুরাতন খবর। শুনলাম তুই নাকি প্রেগনেন্ট। আয়শা মাছি তাড়ানোর মতো করে বলল, আরে না, তোর বারিশ ভাইয়ের বাচ্চাকে কিছুদিনের জন্য আমার পেটে বাসা ভাড়া দিয়েছি, এর চেয়ে বেশি কিছুই না। মারিয়া পুরো আহাম্মক হয়ে গেল। ওর নিজেকে সামলাতে পাক্কা 1 মিনিট লাগলো। তারপরও বলতে লাগলো, বাসা ভাড়া কত টাকা? আয়শা দুঃখিত গলায় বলতে লাগলো, দুঃখের কথা বলিস না, এ বাচ্চার বাবা ফ্রিতে বাচ্চাকে রেখেছে, তবে পারিশ্রমিক হিসেবে কয়েকদিন পর বাচ্চাকে আমাকে মাম্মা বলে ডাকবে, এই যা। মারিয়া আর পারছে না। ও জোরে জোরেই হাসতে লাগলো। ও হাসতে হাসতেই বলল, ভাই, দ্রুতই মা হতে চলেছিস, এখন অন্তত ভালো হয়ে যা। রাখ তোর ভালো হওয়া। এদিকে আমি কি যে লজ্জা লাগছে আমার, কি আর বলবো, কখন জানি গাছের ডালে গিয়ে বসে থাকি। আজিমের বাবা মা চুপচাপ বসে আছে। ওনাদের সামনে গাম্ভীর্যতা বজায় রেখে বসে আছে মোহাম্মদ আলী। অনেকক্ষণ থেকে নীরবতা বিরাজ করছে। মাঝে মাঝে শুধু মারিয়ার মা মেরিনা খাতুন টুকটাক কথা বলছে। উনি খাবার এনে সকলের সামনে রেখে বলতে লাগলো, আপনারা এত চুপচাপ হয়ে আছেন কেন? কথাটা কি সব পালিয়ে গেছে? আজিম একটা ফলের টুকরা হাতে নিয়ে সেটা খেতে খেতে বলল, আন্টি, ওনারা আপনার হাতে রান্না খাওয়ার জন্য চুপ করে থেকে এনার্জি বাড়াচ্ছে, পরবর্তীতে যেন গপাগপ খেতে পারে। মোহাম্মদ আলী বলে উঠলেন, সবসময় এত বাজে কথা বলো কেন? মেরিনা খাতুন খ্যাপাটে গলায় বলতে লাগলো। বাজে কথা? তার মানে আমার রান্না খেতে আপনি একটু ইচ্ছুক নন? মোহাম্মদ আলী থতমত খেয়ে যান। উনি হড়বড় করে বলতে লাগলো, এটা কখন বললাম? বলতে হয় না, এমনিতেই বোঝা যায়। আপনাকে তো আমি পরে দেখে নেব। কথা বলে উনি মারিয়ার রুমের দিকে চলে যান। এদিকে মোহাম্মদ আলী অসহায় হয়ে বইয়ের গমন পথ থেকে চোখ সরিয়ে আজিমের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলেন। প্যাঁচ লাগালে কেন? আজিম অবাক হয়ে বলে। আমি আবার কি করলাম? মোহাম্মদ আলী জবাব দিলেন না, শুধু গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে থাকলেন। আবারও নিস্তব্ধতা ছেয়ে গেল। তা দেখে আজিম বলতে লাগলো। আন্টি মনে হয় আমাদের কথা বলার মাধ্যম। উনি চলে গেলে কেউ আর কথা বলতেছে না। অদ্ভুত, খুবই অদ্ভুত। ওর কথা শুনে আজিমের বাবার একটু হুঁশ ফিরে। উনি গলা খাকারি দেন। কথা বলার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রাখলেন। যখনই উনি কিছু বলতে যাবেন ঠিক তখনই মোহাম্মদ আলী বলতে লাগলেন। আমি আপনার ছেলেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, টেনশনের কোনো কারণ নেই। আজিমের বাবার ভ্রু কুঁচকে গেল, কারণ উনি ঠিক এই প্রশ্নটাই করতে চাইছিলেন। আরো 1 মিনিটের নীরবতা ছেয়ে গেল। আজিমের বাবা আবারও কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, এমন সময় মোহাম্মদ আলী বলে ওঠেন। আমার মেয়ে যথেষ্ট সুন্দরী আর বুদ্ধিমতী, আপনার ছেলের ঘাড়ে কোনো খারাপ মেয়ে চালাচ্ছি না। আজিমের বাবার ভ্রু আরো কুঁচকে গেল। উনি বেশ অবাক হয়ে গেছেন। এই প্রশ্নগুলো করার আগে উনি উত্তর পেয়ে যাচ্ছেন কিভাবে। নিজেকে সামান্য সামলে নেয়ার জন্য ওনার 3 মিনিট লাগলো। 3 মিনিট পর উনি গলা খাকারি দিয়ে বললেন। কি দেখে? মোহাম্মদ আলী ওনার কথা টেনে নিয়ে বলতে লাগলেন। তেমন কিছু স্পেশাল গুণ আপনার ছেলের নেই, তবুও ওকে নিজের মামনির জামাই বানানোর ইচ্ছা জেগেছে। নিরাশ হওয়ার কিছু নেই, আপনার ছেলের মন একটু ভালো। আজিম এমন ঠান্ডা অপমানে জমে গেল। ও মনে মনে বলল, এই শ্বশুর জাতটা জীবনও নিজেদের মেয়ের জামাইয়ের প্রশংসা করতে চায় না। আমার বায়োজিৎ ভাইয়ের সে কি কষ্ট, আমার মনে হয় দেখিনি। আয়েশার বাবাও তো বারিশকে খুব একটা পাত্তা দেয় না। ওকে দেখলেই মুখটা গম্ভীর করে বলে, ভালো আছো? তারপর বারিশ উত্তর দেওয়ার আগেই উনি এক পাশ কাটিয়ে চলে যান।
আজিমের গবেষণার বিপরীতে আজিমের বাবা ঠান্ডা গলায় বলতে লাগলেন, ভাইজান, আপনি কি জ্যোতিষবিদ্যা শিখেছেন? না তো। তাহলে আমার প্রশ্নগুলো আগে থেকে বুঝে যাচ্ছিলেন কিভাবে? আসলে আমার ব্রেন ভালো, তাই আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছিলাম। মারিয়াকে নিয়ে মেরিনা খাতুন চলে আসায় ওদের কথা ঢাকা পড়ে গেল। মারিয়া আজ শাড়ি পরেছে। এই প্রথমবার ওকে শাড়ি পরতে দেখে আজিমের খাওয়ার কথা ভুলেই গেল। হা হয়ে নিজে হবু বউয়ের দিকে তাকিয়ে থাকলো আজিম। মোহাম্মদ আলী আর চোখে আজিমের দিকে তাকান। অতঃপর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বিড়বিড় করে বললেন,